তখন নদীর জল এবং রাতের অন্ধকার মিশে একাকার হয়ে গিয়েছিল। আনন্দিত ফণিভূষণ যেন দু চোখ দিয়ে অন্ধকার ফুঁড়ে ফুঁড়ে দেখার চেষ্টা করল। আনন্দে ভরা হৃদয় এবং ব্যস্ত চোখ ব্যথায় ভরে উঠল। তবুও কিছুই যেন দেখতে পেল না। যতবার দেখার চেষ্টা বাড়ে, অন্ধকার যেন আরো আরো ঘন হয়ে আসে। সমস্ত জগৎটা যেন নিকষ কালো। শব্দটা ক্রমে ক্রমে ঘাটের সব থেকে উপরের সিঁড়িটা ছাড়িয়ে বাড়ির দিকে অগ্রসর হতে লাগলো। কিছুক্ষণ পর সেটা বাড়ির সামনে এসে থামল। সদর দরজা বন্ধ করে দারোয়ান যাত্রা শুনতে গিয়েছিল। সেই বন্ধ দরজার উপরে এবার ঠক ঠক ঝমঝম করে ঘা পড়তে লাগলো। বিশ্ব সাহিত্যের কোনো এক অতল গহ্বরে অজানা অচেনা রহস্যাবৃত আমাদের তেপান্তর, আর আমরা সেই তেপান্তরের বাসিন্দা। তেপান্তরে আমাদের আজকের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা। শুনতে থাকুন। সেই জীর্ণ প্রায় বাঁধা ঘাটের ধারে আমার বোট লাগানো ছিল। তখন সূর্য অস্ত হয়ে গেছে। বোটের ছাদের ওপর মাঝি নামাজ পড়ছে। স্থির রেখাহীন নদীর জলের ওপর থেকে সূর্যের সোনালি রং ধীরে ধীরে মিলিয়ে আসছিল। জানালা ভাঙা ঝুলে পড়া বারান্দা জরাগ্রস্ত বিশাল বাড়িটার সামনে অতীব প্রাচীন ঘাটটিতে সন্ধ্যের দিকে আমি একলাই বসেছিলাম। এমন সময় চমকে উঠে শুনতে পেলাম, মহাশয়ের কোথা থেকে আসা হচ্ছে? দেখলাম আগন্তুকের চেহারা শীর্ণকায়। বেশভূষা দেখে মনে হয় ভাগ্যলক্ষ্মী বোধহয় এর থেকে দীর্ঘকাল মুখ ফিরিয়ে রেখেছে। পরনে ময়লা পোশাক পরিহিত। মনে হয় কর্মক্ষেত্র থেকে যেন এই মাত্র ফিরেছেন এবং যে সময় তার আহার করা প্রয়োজন সে সময় হতভাগা নদী তীরে কেবল সন্ধ্যের হাওয়া খেতে এসেছেন। ভদ্রলোক আমার পাশের সিঁড়িতে বসলেন। আমি বললাম, আমি রাঁচি থেকে আসছি। ও, তা কি করা হয়? ব্যবসা করি। কিসের ব্যবসা? করি তো কি, রেশমের গুটি এবং ওই কাঠের ব্যবসা। কি নাম? কিছুক্ষণ থেমে থেকে যে নামটা বললাম সেটা আমার নিজের নাম নয়। ভদ্রলোকের কৌতূহল কিছুমাত্র কমল না। পুনরায় প্রশ্ন করলেন, তা হঠাৎ এখানে আসার কারণ? আমি বললাম, বায়ু পরিবর্তন। লোকটা একটু আশ্চর্য হলো। বললেন, তার নাকি আজ প্রায় 6 বছর ধরে এখানকার জল হাওয়া ও ওষুধপাতি খেয়েও কোনো লাভ হয়নি। এই কথা বলে তিনি আবার আমার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, তাই এখানে কোথায় থাকবেন ঠিক করলেন? আমি ঘাটের ওপরে সেই পুরনো বাড়িটা দেখিয়ে বললাম, এই বাড়িতে। হয়তো লোকটার মনে সন্দেহ হলো আমি এই পুরো বাড়িতে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছি কিনা, কিন্তু সে বিষয়ে তিনি আমাকে আর প্রশ্ন করলেন না। জানতে পারলাম ভদ্রলোক এখানকার স্থানীয় স্কুলের মাস্টার মশাই। তাকে দেখে আমার ইংরেজি কবি কোলরিজের সৃষ্ট এক প্রাচীন নাবিকের কথা মনে পড়ল। যা হোক, নামাজ পড়া শেষ করে মাঝি রান্নার কাজে মন দিয়েছে। সন্ধ্যের শেষ আভাটুকু মিলিয়ে গিয়ে ঘাটের উপরে জনশূন্য অন্ধকার বাড়িটা যেন একটা প্রকাণ্ড প্রেত মূর্তির মতো নিস্তব্ধ দাঁড়িয়ে আছে। স্কুল মাস্টার বলতে শুরু করলেন, আমি এই গ্রামে আসার প্রায় 10 বছর আগে এই বাড়িতে ফণিভূষণ সাহা বাস করতেন। তিনি তার পুত্র সন্তানহীন পিতৃব্য দুর্গামোহন সাহার ব্যবসা ও বিশাল বিষয় সম্পত্তির উত্তরাধিকারী হয়েছিলেন।
কিন্তু তাকে কালে ধরেছিল। সে ভালো লেখাপড়া শিখেছিল, জুতো পরে গটগট করে সাহেবের অফিসে ঢুকে খাঁটি ইংরেজি ভাষায় গড় গড় করে কথা বলতে পারত। তার ওপর তার আবার তারই রেখেছিল, সুতরাং সাহেব সওদাগরের কাছে তার উন্নতির লেশমাত্র সম্ভাবনা ছিল না। তার ওপর তার ঘরের মধ্যেও এক উপসর্গ জুটেছিল। তার স্ত্রীটি ছিল অত্যন্ত সুন্দরী এবং শিক্ষিতা, সুতরাং তার সেকালের চাল চলন আর টিকল না। মশাই নিশ্চয়ই বিবাহিত, অতএব আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে। যে দুর্ভাগা পুরুষ তার নিজের স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত থাকে, সে যে কুশ্রী অথবা অত্যন্ত গরিব তা নয়, বরং সে নিতান্ত নিরীহ। সাধারণত সংসারে একজন স্ত্রী পুরুষের মন সবচেয়ে ভালো বুঝতে পারে এবং তাকে নিজের ভালোবাসার জালে বশ করে রাখতে পারে। যে পুরুষ তার উপরে স্ত্রীর এই সম্মোহিনী শক্তি প্রয়োগ করার সুযোগ করে দিতে পারে, সে পুরুষ অত্যন্ত ভাগ্যবান এবং তার স্ত্রী তার চেয়েও বেশি। কিন্তু অভাগা ফণিভূষণের দাম্পত্য জীবনের ভাগ্য অত্যন্ত খারাপ ছিল। তার ব্যবসায়ও সে বিশেষ সুবিধে করে উঠতে পারেনি। এদিকে তার স্ত্রী মণিমালিকা স্বামীর প্রতি বিনা আদরে ও বিনা অশ্রুবর্ষণেই তার স্বামীর কাছ থেকে ভালোবাসার উপহার স্বরূপ প্রচুর ঢাকাই শাড়ি আর গয়নাগাটি উপহার পেত, যার ফলে তার স্বামীর প্রতি ভালোবাসা দিন দিন কমে আসতে থাকে। সে কেবল নিত, এর বদলে কিছুই দিত না। নিরীহ নির্বোধ ফণিভূষণ ভাবত দান করলেই বুঝি প্রতিদান পাওয়া যায়। একেবারেই উল্টো বুঝেছিল। যথারীতি মণিমালিকা তার স্বামীকে তার শাড়ি এবং গয়নাগাটি যোগাবার একটা যন্ত্র ছাড়া আর কিছুই মনে করতে পারত না। সে যন্ত্রটিও এমন করিতকর্মা যে তার চাকায় এক ফোঁটা তেল দেওয়ারও দরকার হয় না। ফণিভূষণের জন্মস্থান ফুলবেড়ে। সে বাণিজ্য সূত্রে এখানে থাকত। ফুলবেড়ের বাড়িতে তার আত্মীয় পরিজন থাকত। ফণিভূষণের স্ত্রীটি ছিল অত্যন্ত সুন্দরী, তাই সে তার স্ত্রীকে তার গ্রামের বাড়িতে না রেখে নিজের কাছেই এনে রাখল। তার স্ত্রীটি বেশি কথাবার্তা বলতো না, পাড়া প্রতিবেশীদের সাথেও তার কোনো মেলামেশা ছিল না। তার বাড়িতে কখনো কোনো ব্রাহ্মণের আহার জোটেনি বা কোনো বৈষ্ণব ভিক্ষা পায়নি। তার স্বামীর কাছ থেকে সে যা পেত পরম যত্নে সে তার সিন্ধুকে পুড়ে রাখত, শুধু স্বামীর আদর ভালোবাসা ছাড়া। জগৎ সংসারের কোনো কিছুই তার কাছে তার লোহার সিন্ধুকের ভেতরে রাখা মণিমাণিক্য থেকে বেশি দামি ছিল না। বিধাতা মণিমালিকাকে সন্তান সুখ থেকে বঞ্চিত করেছিলেন বোধহয় এই কারণেই। কিন্তু মণিমালিকা কাজে কর্মে মজবুত ছিল। বাড়িতে চাকর বাকরও বিশেষ ছিল না, পাছে তার ধন সম্পত্তি অন্য কাউকে দিতে হয় সেই ভয়ে সে সমস্ত কাজ একাই করত। সে না কাউকে ভালোবাসত, না কারোর জন্য চিন্তা করত, শুধু কাজ করত আর সঞ্চয় করত। এজন্যই বোধহয় তার রোগ শোক তাপ কিছুই ছিল না। অপরিমিত স্বাস্থ্য, অবিচলিত শান্তি এবং তার সঞ্চয় করা সম্পদের মধ্যে সে সবলে বিরাজ করত। যদিও রান্নায় নুনের অভাব হতো না বা পানে চুনও বেশি হতো না, তাও ফণিভূষণের হৃদয়ে কিসের যেন একটা অভাব বোধ হতো। স্ত্রীর কোনো দোষ ত্রুটি ছিল না,
তবু স্বামীরও কোনো সুখ ছিল না। তাই সে তার স্ত্রীর শূন্য গহ্বর হৃদয় পূর্ণ করার জন্য প্রচুর হিরে মুক্ত গয়না ঢাললেও সেটা তার স্ত্রীর লোহার সিন্ধুকের ভিতরে গড়িয়ে পড়তো বটে, কিন্তু তার হৃদয় শূন্যই পড়ে থাকত। ঠিক এই সময় জঙ্গলের ভিতর থেকে কতগুলো শেয়াল ডেকে উঠল। মাস্টারমশাইয়ের গল্পের স্রোতে মিনিট কয়েকের জন্য বাঁধা পড়ল। যেন মনে হলো মাস্টারমশাইয়ের গল্প শুনে শেয়ালগুলো অট্টহাসি করে উঠল। তারা থামবার পর মাস্টারমশাই তার বড় বড় চোখ পাকিয়ে আবার তার গল্প শুরু করলেন। ফণিভূষণের ব্যবসায় হঠাৎ এক ফাঁড়া এলো। হঠাৎ কি এক কারণে তার বাজারে ব্যবসার ক্রেডিট ধরে রাখা কঠিন হলো। যদি কেবল 5টা দিনের জন্য সে কোথাও থেকে লাখ দেড়েক টাকা বের করতে পারে এবং বাজারে বিদ্যুতের মতো যদি এই টাকাটা দেখানো যায়, তাহলেই তার সমস্যার সমাধান হতো। কিন্তু এই টাকাটা জোগাড় করা তার কোনো মতেই সম্ভব হচ্ছিল না। স্থানীয় পরিচিত মহাজনদের কাছ থেকে টাকা ধার করতে ফণিভূষণ চায়নি, কারণ এতে লোকের মুখে কথা ছড়ালে ব্যবসার প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা আন্দাজ করতে পেরেছিল সে। অথচ কোথাও থেকে টাকা ধার করতে গেলে উপযুক্ত বন্ধক না রাখলেও চলে না, কিন্তু গয়না বন্ধক রাখলে লেখাপড়া বা দেরি হওয়ার ঝুঁকি থাকে না। চটপট এবং সহজেই টাকা ধার পাওয়া যায়। ফণিভূষণ একবার স্ত্রীর কাছে গেল। নিজের স্ত্রীর কাছে স্বামী যেরকম সহজভাবে যেতে পারে, ফণিভূষণের সেরমভাবে যাওয়ার ক্ষমতা ছিল না। হতভাগ্য ফণিভূষণ তার স্ত্রীর কাছে স্পষ্ট করে কথাটা বলতে পারল না। সে বলতে পারল না, ওগো, আমার টাকার দরকার হয়েছে, তোমার গয়নাগুলো দাও। কথাটা বলল অত্যন্ত দুর্বল ভাবে। মণিমালিকা যখন কঠিন মুখ করে হ্যাঁ বা না কিছুই উত্তর করল না, তখন সে মনে মনে একটা অত্যন্ত নিষ্ঠুর আঘাত পেল, কিন্তু আঘাত করল না, কারণ পুরুষোচিত বর্বরতা তার মধ্যে ছিল না। যেখানে জোর করে কেড়ে নেওয়া উচিত ছিল, সেখানে সে নিজের অন্তরের জ্বালা নিজের মধ্যেই চেপে রাখল। যা হোক, স্ত্রীর গয়না স্পর্শ না করে ফণিভূষণ অন্য উপায়ে অর্থ সংগ্রহের জন্য কলকাতা চলে গেল। সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা চেনে, স্বামীকে স্ত্রী তার চেয়ে অনেক বেশি চেনে। কিন্তু স্বামীর প্রকৃতি যদি অত্যন্ত সূক্ষ্ম হয়, তবে স্ত্রীর অনুবীক্ষণে তার সমস্তটা ধরা পড়ে না। ফণিভূষণকে তার মণিমালিকা খুব একটা বুঝত না, তাই সে পরামর্শের জন্য তার মন্ত্রীকে ডাকল। গ্রাম সম্পর্কে অথবা দূর সম্পর্কের মণিমালিকার এক ভাই ফণিভূষণের বাড়িতে গোমস্তার অধীনে কাজ করত। তার এমন স্বভাব ছিল না যে সে কাজের দ্বারা উন্নতি লাভ করে। আত্মীয়তার জোরে বেতন এবং বেতনেরও বেশি কিছু সে আদায় করে নিত। মণিমালিকা তাকে ডেকে সকল কথা বলল এবং জিজ্ঞেস করল এখন তার কি করণীয়। সে বুদ্ধিমানের মতো মাথা নাড়ল এবং বলল, বাবু কখনোই টাকা সংগ্রহ করতে পারবেন না, শেষকালে তোমার গহনাতেই টান পড়বে। মণিমালিকার দুশ্চিন্তা আরো বেড়ে গেল। সংসারে তার সন্তান নেই, স্বামী আছে বটে, কিন্তু স্বামীর অস্তিত্ব সে অন্তরে অনুভব করে না। অতএব যা তার একমাত্র যত্নের ধন, যা তার ছেলের মতো ক্রমে ক্রমে বড় হয়ে উঠছে, এবং যা প্রকৃত সোনা মানিক, যা অনেক দিনের অনেক স্বাদের জিনিস, তা এক মুহূর্তেই ব্যবসার অতল গহ্বরে তলিয়ে যাবে, তা কল্পনা করে
তার সারা শরীর ঠান্ডা হয়ে এলো। সে জিজ্ঞাসা করলো, কি কি করা যায় তাহলে এখন? কি করা যায়? মধুসূদন বলল, গয়নাগুলো নিয়ে এই বেলা বাপের বাড়ি চলো। গয়নার অধিকাংশ পরিমাণ যাতে তার ভাগে আসে, বুদ্ধিমান মধু তার উপায় মনে মনে ভেবে রাখল। মণিমালিকা এই প্রস্তাবে সঙ্গে সঙ্গে রাজি হল। আষাঢ় শেষের সন্ধেবেলা এই ঘাটের ধারে একখানা নৌকা এসে ভিড়ল। মেঘাচ্ছন্ন অন্ধকারে ভোরবেলা একটা মোটা চাদরে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে মণিমালিকা নৌকায় উঠল। মধুসূদন নৌকার মধ্যে থেকে বলল, গয়নার বাক্সখানি আমার কাছে দাও। মণিমালিকা বলল, সে পরে হবে, এখন নৌকা খুলে দাও। নৌকা খুলে দিল। খরস্রোতা জলে দেখতে দেখতে হু হু করে নৌকা ভেসে গেল। সারা রাত ধরে মণিমালিকা একটা একটা করে তার স্বাদের সমস্ত গয়না তার সর্বাঙ্গে ধারণ করল। মাথা থেকে পা পর্যন্ত সে গয়নায় ঢেকে গেল। সে আশঙ্কা করেছিল যে বাক্স করে গয়না নিয়ে গেলে সে বাক্স চুরি অথবা হাতছাড়া হয়ে যেতে পারে, কিন্তু গায়ে পড়ে গেলে তাকে না মেরে ফেলা পর্যন্ত সে গয়নায় কেউ হাত দিতে পারবে না। কোনো প্রকার বাক্স সাথে না দেখে মধুসূদন প্রথমটা কিছু আন্দাজ করতে পারল না। মণিমালিকার গায়ের মোটা চাদরের নিচে যে তার প্রাণাধিক প্রিয় গয়নাগুলো আচ্ছন্ন ছিল তা তার ধারণাতেই আসেনি। মণিমালিকা ফণিভূষণকে বুঝত না বটে, কিন্তু মধুসূদনকে সে বিলক্ষণ চিনত। যাবার সময় মধুসূদন গোমস্তার কাছে একখানা চিঠি লিখে রেখে গিয়েছিল যে সে কর্ত্রীকে পিত্রালয়ে পৌঁছে দিতে রওনা হলো। গোমস্তা ফণিভূষণের বাপের আমলের। সে অত্যন্ত বিরক্ত হয়ে ফণিভূষণকে একখানা চিঠি লিখে দিল। সেই চিঠি সে ঠিক গুছিয়ে লিখতে পারল না বটে, কিন্তু স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া যে পুরুষোচিত নয় এ কথাটা সে ভালো মতো প্রকাশ করল। ওদিকে ফণিভূষণ মণিমালিকার মনের কথাটা ঠিক বুঝল এবং এতে তার মনের আঘাত আরো বেড়ে গেল। সে মনে করল, আমি গুরুতর ক্ষতির সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর গয়না না স্পর্শ করেও প্রাণপণে টাকা রোজগারের চেষ্টায় আছি, তবু আমাকে সন্দেহ আমাকে আজও চিনল না। ফণিভূষণ তার অপরাধিনী স্ত্রীকে লক্ষ্য করে মনে মনে বলল, এই যদি তোমার বিচার হয় তবে আমিও আমার কর্তব্য করে যাব। স্ত্রীর কাছে সে কোনো পত্র লিখল না। মনে মনে প্রতিজ্ঞা করল এই সম্বন্ধে তার স্ত্রীর কাছে সে কোনো কথার উল্লেখ করবে না। কি ভীষণ দণ্ডবিধি! দিন দশেক পরে যথোপযুক্ত টাকা জোগাড় করে বিপদ মুক্ত হয়ে ফণিভূষণ বাড়ি এলো। সে জানত বাপের বাড়িতে গয়নাগাটি রেখে এতদিনে মণিমালিকা নিশ্চয়ই ঘরে ফিরে এসেছে। সেদিনকের মতো সে দিন ও প্রার্থীর ভাব ত্যাগ করে কৃতকার্য কৃতিপুরুষ স্ত্রীর কাছে দেখা দিলে যে ভীষণ লজ্জিত হবে এবং তার অনাবশ্যক কৃতকর্মের জন্য সে যে অনুতপ্ত হবে এ কথা ভাবতে ভাবতে ফণিভূষণ অন্তঃপুরে শোবার ঘরের দরজার সামনে এসে উপস্থিত হল। দেখল দরজা বন্ধ আছে। তালা ভেঙে ঘরে ঢুকে সে দেখল ঘর ফাঁকা। ঘরের কোণে লোহার সিন্ধুক খোলা পড়ে আছে, তাতে গয়নার লেশ মাত্র নেই।
স্বামীর বুকের মধ্যে ধক করে একটা ঘা লাগলো। তার মনে হলো এই সংসার উদ্দেশ্যহীন এবং ভালোবাসা ও ব্যবসা বাণিজ্য সমস্তটাই ব্যর্থ। তবুও ফণিভূষণ তার স্ত্রীর খোঁজ খবর করার কোনো চেষ্টাই করল না, কারণ সে মনে করল যদি ইচ্ছে হয় তো ঠিক ফিরে আসবে। বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা নিজে দায়িত্ব নিয়ে মনির বাপের বাড়িতে লোক পাঠালো। সেখান থেকে খবর আসলো মণি অথবা মধু কেউই সেখানে যায়নি। তখন চারিদিকে হই হই রই রই পড়ে গেল। নদীর তীরে তীরে প্রশ্ন করতে করতে লোক ছুটল। মধুর খোঁজ করতে পুলিশে খবর দেওয়া হলো। কোন নৌকার মাঝিকে কোন পথে তারা গেছে তার কোনো সন্ধান পাওয়া গেল না। আস্তে আস্তে ফণিভূষণ প্রায় সমস্ত আশাই ছেড়ে দিল। একদিন ফণিভূষণ সন্ধেবেলা তার বহুদিনের অব্যবহৃত শোবার ঘরে প্রবেশ করল। সেদিন জন্মাষ্টমী। সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে। উৎসব উপলক্ষে গ্রামের প্রান্তরে একটা মেলা বসে। সেখানে আটচালার মধ্যে আজ বারোয়ারির যাত্রা আরম্ভ হয়েছে। মুষলধারায় বৃষ্টিপাতের সঙ্গে যাত্রার গানের সুর হালকা হালকা কানে আসছে। ওই যে জানলার উপরে আলগা হয়ে যাওয়া দরজাটা ঝুলে পড়েছে, ওখানে ফণিভূষণ অন্ধকারে একলাই বসেছিল। বাদলার হাওয়া, বৃষ্টির ছাট এবং যাত্রার গান ঘরের মধ্যে প্রবেশ করছিল বটে, কিন্তু কোনো দিকেই তার খেয়াল ছিল না। ঘরের দেওয়ালে একটা লক্ষ্মী সরস্বতীর একজোড়া ছবি টাঙানো ছিল। আলনার উপরে একটা গামছা আর একটা তোয়ালে। একটা ডুরে শাড়ি এমনভাবে ভাঁজ করে রাখা আছে যেন একটু আগেই সেটা কেউ ব্যবহার করেছে। ঘরের কোণে টেবিলের ওপর পিতলের ডিবায় মণিমালিকার নিজের হাতে তৈরি কয়েকটা পান শুকিয়ে পড়ে আছে। কাঁচের আলমারির মধ্যে তার ছোটবেলার চীনের পুতুল, সেন্টের শিশি, রঙিন কাঁচের ডিক্যান্ডার, শৌখিন তাস, সমুদ্রের বড় বড় কড়ি, এমনকি শুকনো সাবানের বাক্সগুলো পর্যন্ত অতি যত্ন করে পরিপাটি করে সাজানো আছে। যে ছোট গোলাকার শখের কেরোসিন ল্যাম্পটাকে মণিমালিকা প্রত্যেক দিন নিজের হাতে জ্বালিয়ে কুলুঙ্গির ওপরে রাখত, সেখানে সেই নিভে যাওয়া এবং ময়লা হয়ে যাওয়া ল্যাম্পটা এখনো পুড়ে আছে। শোবার ঘরে সেটাই মণিমালিকার শেষ মুহূর্তের নীরব সাক্ষী। সমস্ত শূন্য করে যে চলে যায়, সেও এত ছিন্ন, এত ইতিহাস সমস্ত জড় সামগ্রীর ওপরে তার সজীব হৃদয়ের স্নেহাক্ষর রেখে যায়। এসো মণিমালিকা, এসো, তোমার দ্বীপ তুমি নিজের হাতে জ্বালাও, তোমার ঘর তুমি আলো করো। আয়নার সামনে দাঁড়িয়ে তোমার যত্ন করে ভাঁজ করে রাখা শাড়িটা তুমি পরো। তোমার জিনিসগুলো তোমার জন্যই অপেক্ষা করছে। তোমার কাছে কেউ কিছু প্রত্যাশা করে না। তুমি বাড়ি এসো, তোমার সৌন্দর্য এবং যৌবনের আলো দিয়ে এই সকল জড়বস্তুর মধ্যে প্রাণের সঞ্চার ঘটাও। তুমি ছাড়া এ গৃহ শ্মশান হয়ে গেছে। গভীর রাত্রে কখন এক সময় বৃষ্টির ধারা ও যাত্রার গান থেমে গিয়েছে। ফণিভূষণ জানলার কাছে যেমন বসেছিল ঠিক তেমনটি বসে আছে। তার মনে হলো তার সামনের এই জগৎব্যাপী যে নিশ্ছিদ্র অন্ধকার, সেখানে যেন জমালয়ের এক বিশাল সিংহদ্বারের আবির্ভাব হয়েছে।
যেখানে দাঁড়িয়ে কেঁদে ডাকলে হয়তো চিরকালের হারিয়ে যাওয়া জিনিসও কিছুক্ষণের জন্য একবার হলেও দেখা দিতে পারে। এমন সময় একটা ঠক ঠক শব্দের সঙ্গে গহনার ঝমঝম শব্দ শোনা গেল। ঠিক মনে হলো শব্দটা যেন নদীর ঘাটের উপর থেকে উঠে আসছে। তখন নদীর জল এবং রাতের অন্ধকার মিশে একাকার হয়ে গিয়েছিল। আনন্দিত ফণিভূষণ যেন দু চোখ দিয়ে অন্ধকার ফুঁড়ে ফুঁড়ে দেখার চেষ্টা করল। আনন্দে ভরা হৃদয় এবং ব্যস্ত চোখ ব্যথায় ভরে উঠল। তবুও কিছুই যেন দেখতে পেল না। যতবার দেখার চেষ্টা বাড়ে, অন্ধকার যেন আরো ঘন হয়ে আসে। সমস্ত জগৎটা যেন নিকষ কালো। শব্দটা ক্রমে ক্রমে ঘাটের সব থেকে উপরের সিঁড়িটা ছাড়িয়ে বাড়ির দিকে অগ্রসর হতে লাগলো। কিছুক্ষণ পর সেটা বাড়ির সামনে এসে থামলো। সদর দরজা বন্ধ করে দারোয়ান যাত্রা শুনতে গিয়েছিল। সেই বন্ধ দরজার উপরে এবার ঠক ঠক ঝমঝম করে ঘা পড়তে লাগলো, যেন অলংকারের সাথে সাথে একটা শক্ত জিনিস দরজার উপর বারবার আঘাত করছে। ফণিভূষণ আর থাকতে পারল না। অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালো। দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল। ফণিভূষণ সেই দরজা প্রাণপণে নাড়া দিতে দিতে তার সংঘাতের শব্দে চমকে জেগে উঠল এবং সে তৎক্ষণাৎ দেখতে পেল যে সে ঘুমন্ত অবস্থায় ওপর থেকে নিচে নেমে এসেছে। তার সর্বাঙ্গ ঘামে ভিজে গেছে, হাত পা বরফের মতো ঠান্ডা এবং হৃৎপিণ্ড খুব জোরে জোরে ওঠানামা করছে। স্বপ্ন ভেঙে গেল। সে দেখল বাইরে আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, কেবল শ্রাবণের ধারা তখনও ঝড় শব্দে পড়ছিল এবং তার সাথে মিশে যাচ্ছিল যাত্রা দলের ছেলেদের ভৈরবী গান। পুরোটাই একটা স্বপ্ন ছিল বটে, কিন্তু এত কাছ থেকে সেটা ঘটেছিল যে সবটাই ফণিভূষণের সত্যি মনে হলো। যেন আর অল্পের জন্য সে তার অসম্ভব আকাঙ্ক্ষার আশ্চর্য সফলতা থেকে বঞ্চিত হলো। সেই বৃষ্টিপাতের শব্দ এবং তার সাথে দূর থেকে ভেসে আসা ভৈরবী গান তাকে বলতে লাগলো তার এই জেগে থাকাটাই স্বপ্ন আর এই জগৎটাই মিথ্যে। তার পরের দিনও যাত্রা ছিল এবং দারোয়ানেরও ছুটি ছিল। ফণিভূষণ হুকুম দিল, আজ সমস্ত রাত্রি যেন দরজা খোলা থাকে। দারোয়ান প্রতিবাদ করে বলল যে মেলা উপলক্ষে নানান দেশ থেকে নানা রকমের লোক আসতে পারে, দরজা খোলা রেখে গেলে তাতে বিপত্তি। কিন্তু ফণিভূষণ কোনো কথাই শুনল না। দারোয়ান এও বলল যে সমস্ত রাত্রি সে হাজির থেকে পাহারা দেবে। ফণিভূষণ বলল, সে হবে না, তোমাকে যাত্রা শুনতে যেতেই হবে। দারোয়ান আশ্চর্য হয়ে গেল। পরের দিন সন্ধেবেলা প্রদীপ নিভিয়ে ফণিভূষণ তার শোবার ঘরে সেই জানলায় এসে বসল। আকাশে মেঘ এবং চারিদিকে কোনো এক অজানা নিস্তব্ধতা। বেগের একটানা কলরব এবং যাত্রা গানের সেই চিৎকার সেই স্তব্ধতা ভাঙতে পারেনি। কেবল তার মধ্যে একটা অসংগত অদ্ভুত রস বিস্তার করছিল। অনেক রাতে এক সময় ভেগের ডাক, ঝিঝি এবং যাত্রার দলের ছেলেরা চুপ করে গেল এবং রাতের অন্ধকারের উপরেও
আরো একটা কিসের অন্ধকার এসে পড়ল। বোঝা গেল এইবার সময় হয়েছে। আগের দিনের মতোই নৌকার ঘাটে একটা ঠক ঠক এবং ঝমঝম শব্দ উঠল, কিন্তু ফণিভূষণ সেদিকে চোখ ফেরালো না। তার মনে ভয় হলো, পাছে অধীর ইচ্ছা এবং অশান্ত চেষ্টায় তার সকল মনস্কামনা ব্যর্থ হয়ে যায়। সে কাঠের মূর্তির মতো শক্ত স্থির হয়ে বসে থাকল। সেই শব্দ আজ ঘাট থেকে ক্রমে ক্রমে এগিয়ে এসে খোলা দরজার মধ্যে দিয়ে প্রবেশ করল। শোনা গেল অন্দরমহলের গোল সিঁড়ি দিয়ে সেই শব্দ এবার ঘুরতে ঘুরতে ওপরে উঠছে। ফণিভূষণ আর নিজেকে আটকে রাখতে পারল না। তার বুক তুফানের নৌকার মতো উথাল পাথাল করতে লাগলো। তার নিঃশ্বাস ক্রমে বন্ধ হওয়ার উপক্রম হলো। গোল সিঁড়ি শেষ করে সেই শব্দ বারান্দা দিয়ে ক্রমে ঘরের দিকে এগিয়ে আসতে লাগলো। অবশেষে সেই শোবার ঘরের দরজার সামনে এসে খটখট এবং ঝমঝম শব্দ থেমে গেল। এবার চৌকাঠ পেরোলেই হয়। ফণিভূষণ আর থাকতে পারল না। তার রুদ্ধ আবেগ এক মুহূর্তে প্রবলভাবে উচ্ছ্বসিত হয়ে উঠল। সে বিদ্যুৎ বেগে চৌকি থেকে উঠে কেঁদে চিৎকার করে উঠল, মনে! ঠিক এমন সময় সচকিত হয়ে জেগে উঠে দেখল তার সেই ব্যাকুল চিৎকারে ঘরের সাঁড়শিগুলো পর্যন্ত কেঁপে উঠেছে, এবং সঙ্গে সঙ্গে তার কানে এলো বাইরে সেই ভেগের কলরব এবং যাত্রা দলের ছেলেদের গান। ফণিভূষণ নিজের কপালে সবলে আঘাত করল। পরের দিন মেলা ভেঙে গেল। দোকানপাট এবং যাত্রার দল চলে গেল। ফণিভূষণ সেদিন হুকুম দিল, সন্ধ্যের পর তার বাড়িতে সে নিজে ছাড়া আর কেউ যেন না থাকে। চাকরেরা বুঝল তাদের বাবু বোধহয় তান্ত্রিক মধ্যে কোনো সাধনায় যুক্ত আছে। ফণিভূষণ সেদিন সারাদিন উপোস করে থাকল। জনশূন্য বাড়িতে সন্ধেবেলায় ফণিভূষণ জানলার তলায় এসে বসল। সেদিন আকাশে কোথাও কোনো মেঘ ছিল না। পরিষ্কার নির্মল বাতাসের মধ্যে দিয়ে আকাশের উজ্জ্বল নক্ষত্রগুলোকে দেখা যাচ্ছিল। কৃষ্ণপক্ষ দশমীর চাঁদ উঠতে এখনো দেরি আছে। মেলা ভাঙার পর থেকে নদীতে সেরকম একটা নৌকো ছিল না। পরপর টানা 2 রাত উৎসবে মজে থাকার কারণে সারা গ্রাম আজ রাত্রি জাগরণের ক্লান্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন। ফণিভূষণ একখানা কাঠের চৌকিতে বসে চৌকির ওপর মাথা রেখে তারা দেখছিল আর ভাবছিল, যখন তার বয়স 19 বছর তখন সে কলকাতার কলেজে পড়ত। তখন সন্ধ্যের সময় গোলদিঘির ঘাসের ওপর চিত হয়ে শুয়ে হাতের উপর মাথা রেখে সেই তারাগুলোর দিকে চেয়ে থাকত, এবং তার মনে পড়ত তার শ্বশুর বাড়ির অন্তঃপুরের 14 বছরের মণিমালার সেই উজ্জ্বল কাঁচা মুখখানা। তখনকার সেই বিরহ কি যে সুমধুর তা ভাষায় বোঝানো অসম্ভব। দেখতে দেখতে আকাশের তারাগুলো যেন কোথায় হারিয়ে গেল। এখন আকাশ থেকে একখানা অন্ধকার নেমে এসে এবং পৃথিবীর বুক থেকে এক অন্ধকার উঠে চোখের ওপরের এবং নিচের পাতার মতো একত্রে এসে মিলিত হলো। আজ ফণিভূষণের মন বড় শান্ত ছিল। সে জানত
আজ তার চেষ্টা নিশ্চয়ই সফল হবে। আগের দিন রাতের মতো সেই শব্দ আবার নদীর জল থেকে ঘাটের সিঁড়িতে উঠে এলো। ফণিভূষণ তার দু চোখ বুঝে স্থির দৃঢ় মনে ধ্যান করতে লাগলো। শব্দটা দারোয়ান শূন্য সদর দরজার মধ্যে দিয়ে প্রবেশ করলো এবং জনশূন্য অন্তঃপুরের গোল সিঁড়ির মধ্যে দিয়ে ঘুরে ঘুরে উঠতে লাগলো। তারপর আস্তে আস্তে দীর্ঘ বারান্দা পার হলো এবং শোবার ঘরের দরজার সামনে এসে কিছুক্ষণের জন্য থামলো। ফণির হৃদয় ভীষণ ব্যাকুল হয়ে উঠল এবং তার সারা শরীর কাঁটা দিয়ে উঠল, কিন্তু আজ সে চোখ খুলল না। শব্দটা চৌকাঠ পার হয়ে অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করল। আলনার যেখানে শাড়ি কুচকোনো আছে, কুলুঙ্গিতে যেখানে কেরোসিনের দ্বীপ রাখা আছে, টেবিলের ধারে যেখানে পানের পাটায় পান শুকনো হয়ে পড়ে আছে এবং সেই নানান রকমের জিনিসে সাজানো আলনার কাছে প্রত্যেকটি জায়গায় একবার একবার করে দাঁড়িয়ে অবশেষে শব্দটা ফণিভূষণের অত্যন্ত কাছে এসে থামল। ফণিভূষণ চোখ মেলল এবং দেখল ঘরে নবোদিত দশমীর চাঁদের আলো প্রবেশ করছে। তারপর সে দেখল তার চৌকির ঠিক সামনে একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। সেই কঙ্কালের 8 আঙুলে আংটি, করতলে রতন চক্র, প্রকোষ্ঠে বালা, বাহুতে বাজুবন্ধ, গলায় কণ্ঠি, মাথায় সিঁথি এবং আপাত মস্তক হাড়ে হাড়ে এক একটা আভরণ সোনা হিরে ঝকঝক করছে। তার সেই গয়নাগুলো ঢিলে হয়ে ঢলঢল করছে, কিন্তু অঙ্গ থেকে কিছুতেই খসে পড়ছে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার হাড়ময় কঠিন মুখে তার চোখ দুটো ছিল সজীব। সেই চোখের কালো তারা, সেই ঘন চোখের পাতা, সেই উজ্জ্বল, সেই অবিচলিত দৃঢ় শান্তির দৃষ্টি আজ থেকে 18 বছর আগে একটি আলোকিত সভাগৃহে নহবতের সানাই আলাপের মধ্যে ফণিভূষণ যে দুটি আয়াত সুন্দর কালো কালো ঢলো ঢলো চোখ শুভ দৃষ্টিতে প্রথম দেখেছিল, সেই দুটি চোখই আজ শ্রাবণের মাঝরাতে কৃষ্ণপক্ষ দশমীর চাঁদের আলোয় সে দেখল এবং সাথে সাথে তার সারা শরীরের রক্ত হিম হয়ে গেল। প্রাণপণ চেষ্টা করলো চোখ বুঝতে, কিন্তু কিছুতেই পারল না। তার চোখ মৃত মানুষের চোখের মতো স্থির হয়ে রইল। তখন সেই কঙ্কাল স্তম্ভিত ফণিভূষণের মুখের দিকে তাকিয়ে তার দৃষ্টি স্থির রেখে ডান হাতের আঙুল তুলে নীরবে তাকে ডাকল। তার 4 আঙুলের হাড়ের ওপর হীরের আংটি ঝকমক করে উঠল। ফণিভূষণ পোবার মতো উঠে দাঁড়ালো। কঙ্কাল আস্তে আস্তে ফণিভূষণকে নিয়ে দরজার অভিমুখে চলতে লাগলো। হাড়ে হাড়ে গয়নায় গয়নায় ঠক ঠক করে সে এক ভীষণ শব্দ হতে লাগলো। ফণিভূষণ দম দেওয়া পুতুলের মতো তার পিছন পিছন চলল। বারান্দা পার হয়ে নিবিড় অন্ধকার গোলসিঁড়ি ঘুরে ঘুরে খটখট ঠক ঠক ছমছম শব্দ করতে করতে তারা নিচের দিকে চলল। নিচের বারান্দা পার হয়ে জনশূন্য আলোবিহীন সদর দরজায় তারা প্রবেশ করল। অবশেষে সদর দরজা পার হয়ে ইটের খোয়া দেওয়া বাগানের রাস্তা দিয়ে তারা বাইরে এসে পড়ল। রাস্তার খোয়াগুলো হাড়ের আঘাতে কড়কড় শব্দ করতে লাগলো।
সেখানে জ্যোৎস্নার আলো ভালোভাবে পড়ছিল না। সেই বর্ষার নিবিড় গন্ধ মাখা অন্ধকার ছায়াপথে জোনাকির ঝাঁকের মধ্যে দিয়ে তারা দুজনে ঘাটে এসে উপস্থিত হলো। ঘাটের যে ধাপ দিয়ে একসময় সে শব্দ উঠে এসেছিল, সেই ধাপ দিয়ে অলংকার পরিহিত কঙ্কাল তার ধীর স্থির গতিতে কঠিন শব্দ করে এক পা করে নিচে নামতে লাগলো। পরিপূর্ণ বর্ষায় নদীর জলস্রোত প্রবল। জলের উপর জ্যোৎস্নার একটা দীর্ঘ রেখা চিকচিক করছে। কঙ্কাল নদীতে নামলো। তাকে অনুসরণ করে ফণিভূষণও জলে পা দিল, এবং জলে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ফণিভূষণের তন্দ্রা ছুটে গেল। সামনে তারার পথ প্রদর্শক কঙ্কাল নেই, কেবল নদীর ওপারের গাছগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার মাথার উপরে এক ফালি চাঁদ শান্ত অথচ অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। আপাদ মস্তক বারবার শিউরে উঠে টলমল পায়ে ফণিভূষণ স্রোতের মধ্যে পড়ে গেল। সে যদিও সাঁতার জানত, কিন্তু স্নায়ু তার বশ মানল না। স্বপ্নের মধ্যে কিছুক্ষণ মাত্র জেগে উঠে আবার সে স্বপ্নের মধ্যেই তলিয়ে গেল। গল্প শেষ হলো। তারপর অনেকক্ষণ আমিও আর কোনো কথা বললাম না। অন্ধকারে মাস্টারমশাই আমার মুখ দেখতে পাচ্ছিলেন না। আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এ গল্প বিশ্বাস করলেন? আমি জিজ্ঞাসা করলাম, আপনার কি মনে হয়? তিনিও বললেন, আমিও বিশ্বাস করিনি। আমি আবার বললাম, আসলে আমার নামই শ্রীযুক্ত ফণিভূষণ সাহা। স্কুল মাস্টার বিন্দু মাত্র লজ্জিত না হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে তো আমি ঠিকই অনুমান করেছিলাম। আচ্ছা, আপনার স্ত্রীর নাম যেন কি? আমি বললাম, নৃত্যকালী। এতক্ষণ শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে মণিহারা। কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপনা জানান আমাদের কমেন্ট করে। ভালো লাগলে গল্পটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পরবর্তী উপস্থাপনাটি নিয়ে আমরা খুব সত্বর উপস্থিত হতে চলেছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।